যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া। যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া। মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা। তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। প্রিয় দর্শক, যার দর্শনে, যার সাক্ষাতে বিহঙ্গ পাখা বন্ধ করতে পারে না, পাখা চলমান রাখতে বাধ্য হয়। আমাদের বৈঠকের নতুন আয়োজন পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো। এই আয়োজনের প্রথম পর্বে এমনই একজন মানুষ আমাদের স্টুডিও আলোকিত করেছেন। তিনি সকলের সুপরিচিত জন, প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব। একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, নাট্যকার, দুর্দান্ত একজন গবেষক এবং সংগঠক। সরাসরি তিনি আমার উস্তাদ, আমার গুরুজন, গাজী ডাকায়েত। শুভেচ্ছা আপনাকে। কেমন আছেন? শুভ সন্ধ্যা। একেবারে স্যার, অনেকদিন পরে আপনার সান্নিধ্য পাওয়া নিশ্চয়ই সেটি সৌভাগ্যের। আপনার সাথে একটু আড্ডা দিতে চাই। আপনার অভিনয় মানুষ দেখেছে, আপনার নির্মাণ মানুষ দেখেছে, আপনার ব্যক্তিগত অনেক কথাই হয়তো অনেকে জানে না, কিন্তু আজকের পডকাস্টে আমরা একটু গল্প করতে চাই, আড্ডা দিতে চাই। তো একেবারে শুরুতেই জানতে চাই, আপনার গ্রামের বাড়ি আমি গেছি শুটিং পারপাসে, শাহিনপুকুরে। পদ্মার আবহ আপনার বাড়িতে এসে পড়ে, গ্রামে এসে পড়ে। আপনার একেবারে ছোটোবেলায় জন্ম, বাবা মার কতটুকু মনে পড়ে একটু শুনতে চাই। আমার জন্ম হচ্ছে গ্যান্ডেরিয়াতে 1966-এ। তো এই গ্যান্ডেরিয়াতে আমাদের বাসাটা কেনা হয় 50-এর পরে, 52-54 দিকে। আমার বাবা অভিনেতা ছিলেন, অভিনেতা মানে শখের, তখন তার প্রফেশনাল হিসেবে ছিলেন না। আচ্ছা। আব্দুল আওয়াল গাজী, উনি, অনেকে ভুল করে আমাকে মাসুদ আলী খান আমাকে বাবা মনে করেন, একেবারে ভুল। আমার বাবা ছিলেন, ওনার নাম হচ্ছে গাজী আব্দুল আওয়াল গাজী। তো উনি খুব নাটক পাগল মানুষ ছিলেন আর কি। উনি আমাদের গ্যান্ডেরিয়ার পাশে একটা ফায়ার সার্ভিস ছিল, গ্যান্ডেরিয়া ফায়ার সার্ভিস, সেখানে উনি শাখা নাটক করেছেন। আমি শুনেছি 1930-35-এর দিকে আমাদের গ্রামের শাইনপুকুরে উনি ডাকঘর করেছেন, পল্লী সমাজ করেছেন। এই নাটকগুলো ওনারা বিভিন্ন পর্দা, পট, এগুলো তখন গোয়ালন্দ হয়ে কলকাতা থেকে নিয়ে আসতেন। আচ্ছা। শাইনপুকুর গ্রামের তো একটা 150-200 বছরের একটি ঐতিহ্য আছে। তো আমাদের যেটা হয়েছে, আমাদের মানে ওখানে তো আমাদের পূর্বপুরুষদের একটি, আমার দাদা ওখানে বাইরে থেকে যান শাইনপুকুরে। অ্যাকচুয়ালি আমার মূল গ্রামের বাড়ি হচ্ছে, এইটা পড়ছে ইয়েতে, নবাবগঞ্জে। আচ্ছা। হ্যাঁ, আগলায়। তো আগলা থেকে আমার দাদা ওখানে অ্যাডপ্টেড হন, সেটাও প্রায় 1800 সনের দিকে। তো ওই সময়ে আমার দাদারা ছিলেন 7 দাদা। আমার দাদা ছিলেন সবার বড়, এবং আমার যে ছোট দাদা ছিলেন, আমার 7 ভাইদের যে ছোট দাদা, উনি আবার কিন্তু আমাদের মহাকবি কায়কোবাদের মেয়েকে বিয়ে করেছিলেন। বাবা। তো আমার বাবার মধ্যে বিভিন্ন কারণেই হোক, তিনি খুব কেতাদুরস্ত ছিলেন এবং উনি খুব ফিটফাট থাকতে পছন্দ করতেন, এবং উনি সম্মান চেয়েছেন আর কি। দেখা গেছে যে নাটক যাই করুক, নাটককে প্যাট্রোনাইজ করাটা তার একটা সাংঘাতিক নেশা ছিল। আমার বড় ভাই, উনি মেডিকেলে পড়তেন, শুনেছি আমি যে ফার্স্ট ইয়ারে দেখা গেল যে বাবাকে বলেইনি, কিন্তু বাবা ওই ওনার অনুষ্ঠানে গিয়ে বসে আছে অডিয়েন্সে, কারণ পরে ভাই জানতে পারলেন যে ওখানে উনি সহযোগিতা করেছেন, এরকম। তো ওই গুণটা তো আমার মধ্যে আছে। তো গ্যান্ডেরিয়াতে আমার অনেক, বাবা মারা গেছেন 70-তে, মুক্তিযুদ্ধের আগেই। তো আমার মাকে, আমার ভাই বোনরা সবাই ছোটো, আর মাকে হারভেস্টিং করতে টাইমে ইয়েতে যেতে হতো, শাইনপুকুরে যেতে হতো। ওই সময় আমরা শাইনপুকুরে যাওয়াটা ছিল নিয়মিত একটা ফ্যাক্টর, পদ্মার পাড়ে। আমার বেড়ে ওঠাটা গ্যান্ডেরিয়া, হাই স্কুল, রেল স্টেশন, ফায়ার সার্ভিস, এবং আমার গ্রাম পদ্মা। পদ্মা আমাকে মানে হ্যাঁ, আমি এই গ্রামকে দেখেছি, যে কারণে আমার 2টো ছবি, পরপর ছবি গ্রাম কেন্দ্রিক, এবং এখনও আমি গ্রামভিত্তিক কাজ করতে বেশি পছন্দ করি আর কি। ছোটবেলার কথা শুনছিলাম, আপনার স্মৃতিচারণ শুনছিলাম। আপনি কথার মধ্যে আপনার বাবার কথা, আপনার বড় ভাইয়ের কথা বলেছেন, যারা আপনার মতো দেশে বিদেশে নাট্য অভিনেতা বা চলচ্চিত্র পরিচালক হিসাবে তাদের খ্যাতি ছিল না, কিন্তু বস্তুত তারা শিল্পী ছিল, তারা নাটকের জন্য কাজ করেছেন, নাটক করেছেন বাবা এবং বড় ভাই। আপনি এক ভাইয়ের কথা বলেছেন, তিনি ডাক্তার ছিলেন, মেডিকেলে পড়াশোনা করেছেন। আপনারা মোট কয় ভাই বোন ছিলেন যদি জানাতেন?
আমরা হচ্ছি 8 ভাই বোন, আমি 7 নাম্বার, আমার ছোট একটা বোন আছে, আর বাকিরা সব এখন বাইরে টাইরে থাকে, যার যার মতো আছে আর কি। আচ্ছা, তার মানে শাহিনপুকুরে এখন আর আপনাদের কেউ নেই? শাহিনপুকুরে আমাদের ওই 50 যখন ঢাকাতে চলে আসছেন, ইন্টারেস্টিং, আমার বাবা এতই পাগল ছিলেন, আমি শুনেছি ওই জমিটা যখন কলকাতা থেকে পাওয়ার নিয়ে আসে তখন তো দেশ বিভাগের পর এখানকার মানুষ ওখানে চলে গেছে, ওখানকার মানুষ এখানে চলে আসছে। তো উনি সতীশ সেন, দীননাথ সেন, আমাদের একটা রোডের নাম আছেন, আমি শুনেছি সুচিত্রা সেনের শ্বশুর মানে মশাইদের কাছ থেকে, মানে উনি বাড়িটাও কিনেছেন একজন চলচ্চিত্র কর্মীর, মানে এরকম একটা ব্যাপার। মানে তো যাই হোক, তো আমাদের ওই গ্যান্ডারিয়াতে যখন উনি জমিটা কিনেন তারপর থেকে তো গ্যান্ডারিয়া হয়ে গেল। তো 55 থেকে আমাদের গ্রাম যাওয়া হয় না, আমরাও কেউই থাকি না ওখানে, আমাদের ক্যাটেকার থাকে, আমরা যাই উইন্টার বার্ডের মতো আর কি, ঘুরতে যাওয়া আর কি। আর পদ্মা দেখতে যাওয়া, পদ্মার চরে ঘুরতে যাওয়া, এগুলো কতদূর কি? হ্যাঁ, পদ্মা আমার জীবনে অনেক ঘটনা আছে, আমাদের ফ্যামিলির জীবনেও ঘটনা আছে। আমার মনে আছে আমার আমার এক খালা বেঁচে আছেন, খুকি খালা, উনি এখন তো প্রায় অলমোস্ট 70 মতো, কিন্তু উনার আগে আরেকটা খালা ছিল, 1.5 বছর বয়সে উনি পদ্মায় ছুটে গিয়েছিলেন। আগে পদ্মার যে খরস্রোত ছিল, যে মানে যে তীব্রতা, তো নৌকায় করে স্টিমারে উঠতে হতো, স্টিমার করে এখানে আসতো নারায়ণগঞ্জে, তারপরে ঢাকায় আসতে আসতে ট্রেনে করে। তো আমার নানি বাড়ির যারা ছিলেন ছোটো, তার নানা, তখন তো না মামারা সবাই ছোট, ওই নৌকা থেকে স্টিমারে ওঠার সময় এরকম বড় বড় গোল্লা পড়তো, মানে খরা স্রোতে, গভীর স্রোতে নৌকাটা একদম ওই গোল্লার ভিতরে ঢুকে যাচ্ছিল, কাছাকাছি চলে স্টিমারে লাফিয়ে টাফিয়ে অনেকে বাঁচছে, কিন্তু আমার নানির কুলে যে বাচ্চাটা ছিল ওনাকে পরে উঠানো হয়, অনেক মিথ্যা বলে উঠানো হয়েছে যে আপনার বাচ্চাকে আমরা পেয়েছি, কিন্তু ওটা হাত থেকে ছুটে গিয়েছিল। তো দেখেন যে আমি আমার নানুর সাথে 2-3 বার পদ্মার ঝড়ে পড়েছি, ছোটবেলা আমার মনে আছে। তার মানে পদ্মার ঝড়ের, অর্থাৎ যে গোর সিনেমাতে আপনার যে ঝড়ের দৃশ্য দেখিয়েছেন তার সাথে কিন্তু অনেক মিল পাওয়া যাচ্ছে। একেবারে একটা গ্রাম ভেঙে তছনছ করে দেওয়ার শুটিং। হ্যাঁ, এইটা আছে। ইভেন মৃত্তিকা মায়া ছবিতে তিতাস জিয়া যেটা অভিনয় করেছে, বৈশাখের চৈত্র অভিনয় করেছে, সেখানে আমরা দেখবো লঞ্চের ওটাকে বলে পিছনে যেখানে নামাজ পড়ে যে উঁচু জায়গা, ওখান থেকে যে লাভটা দেয় সেটা আমরা একদম গভীর, একদম মানে মাঝ পদ্মায় গিয়ে করেছি, শুটিংটা করেছিলাম। বাহ, ছোটবেলার গল্প, স্মৃতিচারণ, পদ্মা, শাহিনপুকুর, নানান গল্প শুনছিলাম। গাজী রাকায়েত, দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েট, যেখানে পড়বার জন্য মানুষ আফসোস করে এবং নিরলস চেষ্টা করে যায়, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটি সাবজেক্টে, একটি বিপুল ঐশ্বর্যময় একটি সাবজেক্টে পড়বার পরেও সেটি ছেড়ে অভিনয়ে, চলচ্চিত্র পরিচালনায় এলেন। রহস্যটা কি? এইটা আসলে এরা, মানে এটা আগে থেকে নির্ধারিত আমার ছিল, আমার মনে হয়, আই বিলিভ ইন ইট দ্যাট ওয়ে। আর আমরা আসলে দেখেছি আমার ফ্যামিলি, আমার ভাইরা বা আমার পরিবার, আমার বাবা, যদিও আমি স্মৃতিতে নাই, কিন্তু আমার বাবা যেহেতু আমার 4 বছর বয়সে উনি চলে গেছেন, আমার ফ্যামিলি আমাকে কখনো জোর করেনি, যে একটা জোর করেছে যে তুই বড় ভাই ডক্টর, তো এবার তুই তো, আমি চিটাগাং মেডিকেল কলেজেও পড়েছি 3 মাস, তো আমাকে বললো যে এক ভাই ডাক্তার, তো তুমি ইঞ্জিনিয়ারিংটা পড়ো, বুয়েটেই পড়ো। তো বইটা রয়ে গেল, এই জোরটা করেছে আমার। আরেকটা হচ্ছে যে ওই সময় আমাদের টাইমে যে কোনো একটা ফার্স্ট বয় বা যে কোনো একটা ভালো ছেলে পাশ করার পর স্বপ্ন থেকে সে হয় ডাক্তার হবে, নাহলে ইঞ্জিনিয়ার হবে। একটা ব্রিলিয়ান্ট ছেলেকে কেন ডাক্তার পড়তে হবে বা ব্রিলিয়ান্ট পড়তে হবে? অন্য সাবজেক্টও তো আছে। আমাদের সোসাইটি আমাদেরকে এই দিকে ধার দিতে করে, আমার বাবা মা করে নাই। আমাকে মেডিকেল পড়তে হবে, বুয়েটে পড়তে হবে, আমার সমাজ আমাকে মনে হয় আমি যদি ইঞ্জিনিয়ারিং পড়ি বা মেডিকেল পড়ি আমি একটা সুন্দর বউ পাবো, আমার একটা সুন্দর পরিবার হবে। আর এই যে এটা কিন্তু সত্য বাস্তবতা। তো এই যে একটা সম্মান পাবো, সবাই বলি ডাক্তার সাহেব এসছে, কত সম্মান, ইঞ্জিনিয়ার সাহেব যাচ্ছে, কিন্তু একজন অভিনেতা সম্মান নাই। সংস্কৃতির সম্মান হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমার যেটা হয়েছে কি, আমার ছোটোবেলায় আমার ভিতরে বাবার জেনেটিক্যাল কারণেই হবে এক ধরনের একটা পারফরমেন্স টেন্ডেন্সি ছিল, এটা আমি বুঝতাম। আমি গান গাইতে পারি না, হাসতে হাসতে অবাক হয়ে যাবে, আমি এখনও গান গাইতে পারি না। কিছু হলে আমি একটা গান গাবো, নাহলে একটা অভিনয় করবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল ছোটোবেলা থেকে। যেমন কোনো বিয়েতে গিয়েছি, মামার বিয়েতে, ওখানে দেখা গেলো আমি গান গাচ্ছি, কিছুই হচ্ছে না। একটা মজার ঘটনা বলি, যেটা খুব ইন্টারেস্টিংই মনে হবে, কারণ স্কুলের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে, আমি সেখানে নাম দিয়েছি
এবং গানটা আমি ভালো করে শুনিও নি, আমার ব্যথায় বোঝা হয়নি এই গান, আমি মুখস্থ করে গেছি। এবং আমার ধারণা ছিল যে মোটা গলায় গেতে হয় না। খুব গম্ভীর গেলাম একদম খুব ভারী গলায় বললাম আর সকল এরকম গাচ্ছি। তাকিয়ে দেখি পিছনের সামনে স্টুডেন্ট বাচ্চারা তো দুষ্ট, দেখি সামনে কেউ নেই, সব টেবিলের নিচে চলে গেছে হাসতে হাসতে, এরকম একটা অবস্থা। এবং আমি গানটা গিয়ে আসলাম, যার পরে আমি আবার গেলাম নজরুল সঙ্গীত প্রতিযোগিতা অংশগ্রহণ করতে। তখন শিক্ষক বলে না, এবার তোমার না গেলেও চল। তার মানে এক অংশগ্রহণেই দুটোর অংশগ্রহণ শেষ। পারফর্ম করতে হবে, এই টেন্ডেন্সিটা আমার ছোটবেলা থেকে ছিল। তো যেটা হলো ক্লাস 7 হঠাৎ ফার্স্ট হয়ে গেলাম, পড়ালেখায় মজা পেয়ে গেলাম। আমার একটা নাটক অভিনয় করেছিলাম গ্যান্ডারে হাই স্কুলে, মঞ্চায়িত হয়েছিল, কিন্তু একটা গ্যান্ডার ফায়ার সার্ভিস আমরা রিহার্সেল করতাম। ওই নাটকটাতে আমি একটা বৃদ্ধের রোল, আমি ছোটবেলা থেকে বৃদ্ধের রোল দিয়েই শুরু। ক্লাস 7 পড়ি, আমি করতেছি 60 বছরের বৃদ্ধের রোল আর কি, আর আমার বড় ভাই উনি করছেন নায়ক। এইটাই হয়। তো আমার সে নায়ক হবে, আমাকে বুড়া বানিয়েছে আর কি, বৃদ্ধ দিয়ে। তো ওইটা খুব ভালো জনপ্রিয় হয়েছিলাম আমি। তারপরের বছর ওরা যখন আবার আসলো, তখন আমি বলে আমি আর অভিনয় করবো না, আমি তখন পড়ালেখায় মজা পেয়ে গেছি। এটা করতেই আমি ম্যাথমেটিক্সে ক্লাস 7 5 পেয়েছিলাম, ক্লাস 8 গিয়ে হঠাৎ করে আমি 84 পেয়ে যাই। এই যে থেকে 84, এই যে ম্যাথমেটিক্সের মজাটা পাইছি না, পড়ালেখার আর আমাকে, আমি নটরডেমে ঢুকলাম, পড়ালেখার মধ্যে সারা জীবন পার করে দিলাম। এরপরে যেটা হলো কি, আমার ভিতরে আমার সোসাইটি আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার এই লোভটা দেখিয়েছে, আমার ফ্যামিলি কিন্তু আমাকে বলেনি, কিন্তু আমি অবচেতনে আই এম এ পারফর্মার। আমি আমার ওই ভিতরের সুপ্ত বাসনাটাকে সাপ্রেস করেছি, যেই কারণে আমার এক সময় আমার এটা ভেঙে গেছে। আমি বইটা ফার্স্ট ইয়ার পড়ি যখন, তখন একটা মৃত্যু চিন্তা থেকে আমার পড়ালেখার খুব সর্বনাশ হয়ে যায়, এবং আমি তারপরেই একটা মৃত্যু চিন্তা, ডেথ থটস, এই 21-22 বছর একটা বাচ্চা ছেলে, তার এই ভাবনার মধ্যে পড়ে যাই। এবং তখন থেকে আমি খুব ধর্মহীনও পড়ি, নামাজ ধর্মকর্ম করতাম না, এর আগে করতাম যখন আমি করতাম। কিন্তু তখন এটা আরেকটা ফিলোসফিটা এই প্রোগ্রামে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু শুধু এটুকুই বলি যে আমি কোনো একটা মানে সাপোর্ট খুঁজছিলাম, যেটা থেকে আমি আবার, আমার কাছে একটা ইলিউশনটা চলে গিয়েছিল, জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল, কিছুই খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি একটা আলিয়াস ফ্রান্সিসে একটা বিজ্ঞাপন পেলাম, স্কুল অফ অ্যাক্টিং। ইতিমধ্যে তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে, রসায়ন পরীক্ষা দিয়ে, আমাদের লাস্ট পরীক্ষা ছিল, আমার মনে আছে আমার ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বেলি রোডে আমার এক বন্ধু নিয়ে আসছিল, আমরা বেলি রোডে আমরা একটা নাটক দেখেছিলাম 93-তে, সেটা ছিল আব্দুল্লাহ আল মামুনের এখানে এখন সৈয়দ শামসুল হকের লেখা। এটা একটা গুড স্টার্টিং ছিল। তো নাটকের করতাম, আর এরকম একটা প্রফেশনাল একটা নাটকের প্রেজেন্টেশন দেখলাম। ওই সময় আমি যখন আলিয়াস ফ্রান্সিসের এই বিজ্ঞাপনটা পেলাম, স্কুল অফ অ্যাক্টিংয়ের 11তম ব্যাচে ভর্তি হবে, এটা আমাকে টানা হলো অ্যাক্টিং আছে স্কুলের উপর। সেখানেই আমার সৈয়দ মহিদুল ইসলামের সাথে আমার পরিচয় হলো, যার যে আমাদের আজকে যে দিশার বাবা। ওই যে ঢুকলাম, আমি আমার একটা সাপোর্ট পেলাম আর কি, এই যে আশা এখান থেকে। তখন আমি বুয়েটে ফার্স্ট সেমিস্টার থেকেই আমি আস্তে আস্তে আসলাম। তো এরপরে তো নাগরিকে ঢুকেছি, 20 বছর নাগরিকে কাজ করেছি, আমার এখন 4 গ্রাম। সো আমি হুট করে এসেই ধুম করে ঢুকিনি আর কি। তো আমি এইটুকুর মাধ্যমে বলতে চাই, আমাদের শিশুরা যা চায় এটা খুঁজে বার করতে হবে অভিভাবককে, ওর কোন দিকে ঝোঁক বেশি। আমি যদি ওর ঝোঁকের বাইরে ওর উপর চাপিয়ে দিই, ওর কিন্তু নেগেটিভ অ্যাসেট হয়ে যাবে। আমি যদি নাটকে না আসতাম, আমার রাস্তাঘাটে কত পার্সোনালিটি ডিসঅর্ডার আলা লোক আছে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, হয়তো এরকম একটা নেগেটিভ অ্যাসেট হয়ে থাকতাম, হতেও পারত। অনেকে আমাকে বলে আপনি ইঞ্জিনিয়ারিং পড়ে, আমি তো এখনও টিচিং করেছি, আমি 3-4টা ইউনিভার্সিটিতে টিচিং অ্যাডজাক্ট করেছি। হ্যাঁ, আমি 10 বছর কনস্ট্রাকশন করেছি, ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স আছে প্রচুর, এখনও আমার কনস্ট্রাকশন এক্সপিরিয়েন্স ভালো। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি নেগেটিভ হয়ে যেতাম যদি আমি সংস্কৃতিতে না আসতাম। সরকার আমাকে এত এত কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করেছে। তা আমি যদি রাস্তাঘাটে একজন ব্যক্তিত্বহীন মানুষ হয়ে, ব্যক্তিত্বের সংকট আছে যার একটা মানুষের রাস্তাঘাটে ঘুরে বেড়াতাম, সেটা ভালো হতো। আমি এখন যা অর্জন করেছি সেটা ভালো হতো। আমি ছোটোবেলার ওই যে আমার টেন্ডেন্সিটা, আমি ওই টেন্ডেন্সিটাকে আন্ডারলাইন করার জন্য কথাটি বললাম,
প্রত্যেকটা বাবা মার খুঁজে বার করতে হবে তার সন্তানের টেন্ডেন্সিটা কোন দিকে, বা ওইটা যদি ঠিকমতো না দেওয়া যায়, সবাই তো আর আমার মতো হবে না যে আমি নিজেই পথটা খুঁজে পাবো। ম্যাক্সিমাম মানুষ তো বুঝতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়। বাহ, খুব দুর্দান্ত করে বলছিলেন, এবং বলার মধ্য দিয়ে আজকে যারা আমাদের এই অনুষ্ঠানটি অভিভাবকরা দেখছেন তাদের কিন্তু একটি ভাবনার জায়গা উন্মুক্ত হয়ে গেল যে আপনার বাচ্চাটি আসলে কি চায়, সে কি হতে চায় সেটি হতে দিতে হবে। সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার প্রয়োজন নেই, ও যেটি হতে চায় মানুষ হয়ে সেটা হলেই তো হয়। তো এই কথাগুলো যখন বলছিলেন তখন আপনার কন্যার কথাটাও শুনতে চাই। আপনার কন্যা আপনার নির্মিত একটি নন্দিত চলচ্চিত্র গোর, দ্য গ্রেভ, তুমিও অভিনয় করছো। হ্যাঁ, এখানে আমি অভিনয় করেছি। এই চলচ্চিত্রে শিশুতোষ দুর্দান্ত একটি চরিত্রে অভিনয় করে সুনাম করিয়েছে এবং ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেয়েছিল। ওর কথা একটু জানতে চাই। ওর একই গণ্ডগোল আছে আমার মতো, যেটা হচ্ছে আমি মানে অনেকেই ও এখন কোন ক্লাসে পড়ছে? ও এখন ক্লাস 7 উঠলো। ও ইংলিশ মিডিয়ামে একটা স্কুল আছে ইসলামিক সামাওয়াত লালমাটিয়াতে। ও প্লে গ্রুপ থেকে ওখান থেকে পড়ে, মানে একদম প্লে গ্রুপ থেকে আমরা ওকে, ওরা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে ওরা অ্যারাবিকটাকে একটা এক্সট্রা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো হয় আর কি। তো ওর কিন্তু সাংঘাতিক রকমের গানের, ও ছায়ানটেও 2 বছর করেছে। আমরা এই বছরটা একটু অফ দিয়েছি, আবার সামনের বছর থেকে ওকে দেবো। ও মানে অদ্ভুত, মানে আমাকে তো কাকের গলা বলে, কারণ আমার সুর নেই। কে বলে? কিন্তু ও যে কোনো একটা সুর শোনার পরেই পাট করে বলে ফেলে। 4 বছর বয়সে ও সোনার বাংলা এত জাতীয় সঙ্গীত আমি জীবনে গাইতে পারি না, ওটা সুন্দর সুরে। তো এইটা ওর ভিতরে একটা সাংঘাতিক রকমের গান, শিল্পবোধ এবং একটা পারফরমেন্স টেন্ডেন্সি আমার ছোটোবেলা যা ছিল তার চেয়ে অনেক বেশি আছে। একা একা পারফর্ম করতে থাকে বাসায়। কি আর আসলে তো আমার একটাই মেয়ে, তো যেটা হয় মানে আমরা 4-5 জন একসাথে থাকলে হয় না, একজন আরেকজনের সাথে একটা ইন্টারাকশন থাকে। যাদের মানে একটা সন্তান যারা, তারা দুর্ভাগ্য। কে বলে মেয়ে আছে আর কি। আর এই করোনার পরে তো আমরা সবাই, ওই প্রভাবটা আমাদের সবার উপর পড়েছে, আমার উপরে পড়েছে। বাট সে খুব মেধাবী, কিন্তু পড়ালেখা মনোযোগ কম আর কি। ঠিক হয়ে যাবে হয়তো একসময় আমার মতো। আমি তো ক্লাস, আপনার প্রভাব অনেকখানি আছে, কিন্তু আপনার মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হবার ভূত চেপেছে কিনা মাথায়? আমরা যাই না। যদি বলে কালকে পড়বো না পড়লে না পড়বে, কোনো চাপ নেই। মানুষ হওয়াটা বড় কথা আর কি। একেবারেই, মানুষের চেয়ে বড় কিছু নেই। এবার আপনার কাজের দিকে আসি। আপনি একজন নন্দিত অভিনেতা, এর পাশাপাশি 2টো আলোড়ন সৃষ্টিকারী চলচ্চিত্র আপনি নির্মাণ করেছেন। একটি হচ্ছে মৃত্তিকা মায়া, যেটি এককভাবে এখন পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ডের সংখ্যায় সবচেয়ে বেশি। এরপরে একই সাথে 2টো সিনেমা, একটি হচ্ছে গোর এবং ইংরেজিতে দ্য গ্রেভ। এই সিনেমায় আমি অভিনয় করার সুযোগ পেয়েছি, এটুকুও সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এবং আপনি অনিল বাগচির একদিন এই সিনেমায় অভিনয়ের জন্য অভিনেতা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। এগুলো তো আমরা জানি। এর পাশাপাশি এই মুহূর্তে আর কি ধরনের কাজ করছেন? আমার আরেকটা শর্ট ফিল্ম আছে, এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আসছে। শর্ট ফিল্ম তার ডিরেক্টরকে দেয় না, প্রতিষ্ঠান পায়। ছবিটার নাম হচ্ছে নারী জীবন। ওইটা শর্ট ফিল্ম হিসেবে পেয়েছিল আর কি। তার মানে আপনি অভিনেতা হিসেবে, নাট্যকার হিসেবে, চলচ্চিত্র নির্মাতা হিসেবে শুধুই গুণী বা মেধাবী তা কিন্তু নয়, স্বীকৃতও বটে। রাষ্ট্র আপনাকে স্বীকৃতি দিয়েছে, আন্তর্জাতিকভাবে আপনি স্বীকৃতি পেয়েছেন। আমি আসলে কিছুই না, আমি নিজেকে একজন ডেভেলপার হিসেবে সবসময় চিন্তা করেছি। আজকে আমার এই যে ইন্তেখাব দিনার, পান্থ, অপূর্ব, নিশো, তিতাস জিয়া, আশিরুল, রিসেন্টলি যে ছবিটা ডিরেকশন দিলাম, তামজিদ, অনেক ছেলে মেয়ে, প্রচুর ছাত্ররা কাজ করছে। আসলে আমি দেখেছি আমি ডেভেলপার, আই এম নট অ্যান আর্টিস্ট। আমার ডেভেলপ করতে ভালো লাগে। জি জি। যে পারে না, আমার মনে আছে, আমি এটা বলতে পারি ভাই, আমার দিনার আমার বাসায় আসতো, তখন ওর হাত দেখছিলেন আমার আরেক বড় ভাই মনসুর ভাই, অসাধারণ একজন আর্ট ডিরেক্টর। উনি হাত দেখে ওকে ডিসঅ্যাপয়েন্টেড করে দিয়েছিলেন, যে তোমাকে দিয়ে তুমি কেন আসছো অভিনয়, তোমাকে তো হবে না। তো খুব মন খারাপ করে বসে আছে। তো আমি পাশে অফিস থেকে আসছিলাম, আমি বসে আমি তাকে বললাম যে তুমি তো হাত দেখে বলো, আমি ফেস দেখে বলে দিচ্ছি, ওকে দিয়ে হবে। বাহ, সেই ইন্তেখাব দিনার। ওকে সেটা আজকে ইন্তেখাব দিনারকে সবাই চিনে। ইন্তেখাব অনেক ভালো একজন অভিনেতা এবং অসম্ভব সুন্দর একটি ছেলে, তার আচার আচরণ ভালো এবং সব দিক থেকে। তো এই যে মানুষের ভিতরে আমার কথা হচ্ছে যে আমি, আল্লাহ যতদিন আমাকে বেঁচে রাখবেন, বাঁচিয়ে রাখবেন, আমি ততদিন এই উন্নয়ন করে দিতে চাই। কারণ আমার যে এনার্জিটা আছে সেটা দিয়ে দিতে চাই। এখন অভিনেতাটা না, মানে আমি খুব এনজয় করি। অভিনয়ের মধ্যে অনেক ঝামেলা আছে, যেমন নানা রঙের দিন,
এই আমরা 16 তারিখে একটা শো আছে, এটা 99তম শো হবে। আচ্ছা, তো আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই 100 শো করব। তো এই 99 শোটা, এই চরিত্রটা রজনীকান্ত আমি কিন্তু 96 থেকে ক্যারি করছি। 96 সন থেকে আমি একটা চরিত্রের সাথে বসবাস করছি, যেটা আমার অনেক প্রিয় একটা চরিত্র। এবং আমি ঘোষণা দিয়েছিলাম তখন, আমি 96তে আমার বয়স কত, মাত্র 30 বছর। 30 বছরে আমি একটি 68 বছরের চরিত্র অভিনয় শুরু করেছিলাম। এবং আমি বলেছিলাম ইনশাল্লাহ আমি যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি 68 বছরের যখন বয়স হবে তখন পর্যন্ত এটা করবো, যার চরিত্রের বয়সটা 68 বছর। কাছাকাছি চলে আসছি, এখন তো 59। তো আশা করি, তো অভিনয়টা করতে গিয়ে আই এনজয়। তো অভিনয়ের মধ্যে ঝামেলা, অভিনয়ের মধ্যে একটা ইমেজগত সমস্যা আছে। কারণ আমি যেই মানুষ কিন্তু অভিনেতাদেরকে চলচ্চিত্রে বা টেলিভিশনে যে ইমেজে দেখে সেই ইমেজে চিন্তা করে একেবারেই। হ্যাঁ, আমার একবার মনে আছে, আমার খুব প্রিয় একজন মানুষ এবং অভিনেতা, সে হচ্ছে এটিএম শামসুজ্জামান। উনি গ্যান্ডিয়ার সূত্রপুরে থাকতেন, আমরা তো গ্যান্ডিয়া থাকি, ছোট। হঠাৎ উনি যাওয়ার পরে হুলস্থুল লেগে গেল। একজন বললো আমি স্যান্ডেল ছুঁড়ে মারছি, একজন বললো আমি এটা ছুঁড়ে মারছি। কারণটা হচ্ছে উনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেন, নেতিবাচক চরিত্রে অভিনয় করতেন। হ্যাঁ, তো উনি একদিন গ্রাম দিয়ে যাচ্ছিলেন, গ্রামের মহিলার পানি আনার জন্য কলসি নিয়ে যাচ্ছিল, ওনাকে দেখে বলে খচ্চর ব্যাটা বলে ওটা তো দিস। তো এই যে বিষয়গুলো, অভিনেতাদেরকে মানুষ তার ইমেজ অনুযায়ী চিন্তা করে। এখন যেটা হচ্ছে, আমি একটা কাজ করতে পেরেছি যেদিন থেকে আমি সাদা পড়েছি আর কি, আমি অন্তত বলতে পারি ওগুলো কিন্তু আমি না, এটা আমি অভিনয়টা আমি, ওগুলো আমার চরিত্র, ওগুলো আমার অভিনীত চরিত্র। কাজে ওটা বলে আমাকে চিন্তা করো না, আমিও ওইটা আমার বাণিজ্যিক ধারার একটা গল্প, এখানে আমি যা করবো তাই। তো অভিনয়টাতে আমি খুব এনজয় করি, কারণ অভিনয় করতে গিয়ে কোনো দায়িত্ব থাকে না, ডিরেক্টর প্রডিউসারের দায়িত্ব থাকে। ওই দিন আমি খুব ফ্রি মাইন্ডে, তুমি একজন বড় একজন শিল্পী, তুমি একজন মানে অভিনেতাদের ডায়লগ মুখস্থ করার মধ্যে আনন্দ আছে, আবৃত্তি মুখস্থ করার মধ্যে আনন্দ আছে, একটা শব্দ নিয়ে খেলার মধ্যে আনন্দ আছে। এই যে স্বাধীনতাটা, বসে বসে এই শব্দটাকে আমি কি এইভাবে বলবো, এই যে বলার যে মজাটা, এইটা কিন্তু আমরা এনজয় করি। হ্যাঁ, কিন্তু যখন ডিরেকশনে থাকি তখন তো একটা ক্যাপ্টেন হয়ে বসে আছি, নানান চাপ, এটা করতে হবে সেটা করতে হবে, এই আর কি। আবার লেখালেখিটা আরেকটা প্রবলেম। সো আমি আসলে এটা মানে দর্শকে বিচার করবে যে আমি 3টা কাজই করতে পছন্দ করি। কারণ হচ্ছে 5টা আঙুল তো আমারই। আর তুমি যদি আমার 8 ভাই বোনের আমার মাকে যদি কেউ জিজ্ঞেস করতো আপনার কোন ছেলেটাকে আপনার প্রিয়, কোনো মা বাবা বলবে যে আমার 8টা ছেলেই তার প্রিয়। কিন্তু 2-1টা ছেলের প্রতি একটু দুর্বলতা থাকে। কেন থাকে? ওই ছেলেটা হয়তো পড়ালেখাটা ঠিক মতো করেনি, হয়তো আমি অভিনয়টা ঠিক মতো করতে পারি না বলে এদিকে আমার দুর্বলতাটা বেশি আছে, হয়তো হতে পারে, আই ডোন্ট নো আর কি। বাহ, খুব দারুণ করে বলছিলেন। এরই মাঝে আপনি বলে গেছেন আপনার সাদা বসনের কথা বা সাদা কাপড়ের কথা। আমরা সকলেই জানি আপনি সকল ধরনের অনুষ্ঠানে এই সাদা কাপড় বা এই একই বেশে উপস্থাপিত হন। অর্থাৎ সেটি গর্জিয়াস প্রোগ্রাম হোক, ঘরোয়া হোক, ক্লাসিক্যাল হোক, সকল ধরনের প্রোগ্রামে আপনি এই একই ধরনের পোশাক পরছেন এবং ব্যক্তিগত জীবন আচরও আপনি একই ধরনের পোশাক পরছেন। এবং আমি যতদূর জানি, বাস্তবতা হচ্ছে আপনি একই দর্জি দিয়ে একই সাথে একই মাপে একই কাপড় দিয়ে অনেকগুলো পাঞ্জাবি এবং পায়জামা বানিয়ে থাকেন। এই সাদা বসনের রহস্যটা কি যদি জানাতেন? এই সাদাটার একটা জায়গা হচ্ছে যে আমি সাইদুল আলম টুটুলের একটি নাটকে অভিনয় করেছিলাম। এটা লালনের উপরে, আমি লালনের এক শিষ্যের অভিনয় করেছিলাম। লালনের কবরে গিয়েছি, ওখানে গিয়ে আমি ওই সময় আমি লালনের শিষ্যত্ব গ্রহণ করেছিলাম। আচ্ছা, সাইজির শিষ্যত্ব গ্রহণ করেছিলাম, মানে আমি আর ওদের মতো তার হতে পারবো না, কিন্তু আমি দেখেছি যে ওখানে লালন শিষ্য করতে গেলে আমরা যেমন হজে যাই, সাদা কাপড় কাফনের কাপড় পরে কিন্তু হজে যেতে হয়, ইউনো, দিস ইজ দ্য লাস্ট টাইম, এরপরে আর কোনো কিছু নেই, তাই না? তুমি সব কিছু পুরোপুরি একজন আত্মসমর্পণকারী। এবং লালনের যেটা হচ্ছে যে লালনের ওই সাদা কাপড় পরে তার শিষ্যত্ব গ্রহণ করতে হয় এবং একটা গান গেতে হয়। এই গানটা গায়ে সবাই, জিন্দা দেহে মুর্দার বসন খিলকাতা আজার ডোর কে তোমারে বানাইলো, মানে এই যে গানটা, এই গানটাতেই বোঝা যায়, গানের মর্মটা বুঝলে বোঝা যাবে। এবং এরপর থেকে সেই লালনের কাজটা হচ্ছে, শিষ্যদের কাজ হচ্ছে সারা
পাড়ায় ঘুরে বেড়ানো, ভিক্ষা করা, বা আর আর জীবনে ফেরা নয়, রঙে তার মানে দুনিয়াবিতে রঙিন না বা থাকে। রং এবং না ওই থাকে। ওখানে আবার একটা গান, কাঙাল হব মেঙে খাবো, এই গানটা গেতে গেতে শুরু করে। তো ওই গানের চরিত্রটা করতে গিয়ে আমার এটা খুব ভালো লেগেছে। লালনের দর্শন তো অনেক, সেইটা একটা কারণ। আরেকটা কারণ আমার কাছে মনে হয়েছে, আমি দেখি যেটা আমার রজনীকান্ত এই নানা রঙের দিন এই নাটকটি অভিনয় করতে গিয়ে মনে হয়েছিল, একজন অভিনেতার একটা নির্দিষ্ট, একটা চিহ্নিত, একটা পরিচিত একটা আইডেন্টিটি থাকা উচিত। একদম। সে যদি লাল পরে তাহলে বোঝা যাবে এটা গাজী ডাকাত, এটা এটা লাল টু এটা। প্রত্যেকটা মানুষ তো একটা ব্যক্তি স্বাতন্ত্র্যের ব্যাপার আছে, প্রত্যেকটা মানুষ যদি তার নিজস্বতা একটা গড়ে রাখতে পারে, খারাপ কি? তো আমি যেহেতু রং পড়তে পারি, আমি যেমন অনেকগুলো কমার্শিয়াল ছবিতে অভিনয় করলাম, তাণ্ডব, তারপরে কি তুফান, তারপর আরও ওই যে আমলনামা, সাম্প্রতিক সময়ের বেশ কিছু বাণিজ্যিক চলচ্চিত্রে আপনাকে দেখা যাচ্ছে, এবং সেখানে এক্সেপশন ক্যারেক্টার নিয়ে গাজী ডাকাত উপস্থাপিত হচ্ছে। ওখানে আমি চরিত্র করতে পারছি বিভিন্ন রকম। আমি তো এই সুযোগটা আমার আছে, তো আমি আমাকে আইডেন্টিফাই করেছি যে আমি এইটা এক। আর সাদা তো 7 কালার, তাই না? বেনিয়াসো কলা, বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল, এই সাদাটা আমার কাছে খুব প্রিয়। আর দুষ্টামি করে আমি একটা কথা বলি যে আমাকে 17টি জাতীয় পুরস্কার দিয়েছে একটা ছবিতে, আই এম ডেড, আমি মৃত। তার মানে শেষ, ওর থেকে আর ভালো সিনেমা করার সুযোগ নেই আর কি, যেহেতু 17টি অ্যাওয়ার্ড। কারণ শেষ, কারণ আমি যদি একটু বেশি কাঁদ উঁচিয়ে চলি, আমি যদি একটু রং পড়ি, আমাকে বলবো ওরে বাবা কি ভাব হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা খুব, আমি এখন বাসে চড়ি, সাধারণ যাই, আমার খুব সাধারণ জীবনযাপন করতে আমার পছন্দ করে। আর আমার প্রাচুর্য প্রকাশ করার সামর্থ্য আল্লাহ আমাকে দেয়নি আর কি। না, সেটা দেয়া না দেওয়ার মধ্যে রুচিও একটা ব্যাপার, যে আমি করবই। অনেকে না দিলেও তো করে, সামর্থ্য হয়তো স্রষ্টা দিচ্ছে না, কিন্তু তারপরেও তো করছে। এই তোমার এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা জিনিস জানাতে চাই, যে আমি একটা চ্যানেলে গিয়েছিলাম, বাংলাদেশের খুব বিখ্যাত এক দৈনিক পত্রিকাতে। আমাকে সাংবাদিক খুব বাজে একটা প্রশ্ন করেছিল যে আপনি নাকি পুরস্কারের জন্য তদবির করেন। দেখেন, আমি আসলে জানি না, আমি তো আমার নিজের মেধায় চলি। আমি তো তাদের বলিনি আপনারা আমাকে পুরস্কৃত করুন। আমার যদি এতই ক্ষমতা থাকে, তাহলে আমি পরপর দুবার, আমি প্রথম ছবিটি করে 17টি জাতীয় পুরস্কার পেয়েছিলাম, আমার ছবি গড়ে পেয়েছিলাম। গড়ে আমার অস্কারের 296টা 273টা ছবির মধ্যে এখনও 3টে আমেরিকান চ্যানেলে চলে, অ্যামাজন প্রাইম, টুবি এবং প্লেক্স টিভিতে। বাংলাদেশের একটা চ্যানেল যেটা অনুদানে প্রাপ্ত ছবি, এইটা তো আর ওই অস্কারে যাওয়াটা তো আর বলতে পারবে না যে আমি লবিং হয়নি। তো এখন এটা জানেও না রিমাইন্ডার লিস্ট কি। আমি বললাম বাংলাদেশের বা পশ্চিমবঙ্গের বা অন্য কোনো দেশে আর জানি না এটা পেয়েছে কিনা। ওটা আমাদের, তুমি তো নিজের ছবিতে অভিনয় করেছে, দিট ওয়াজ বাইলিঙ্গুয়াল একটা ফিল্ম, এত অল্প টাকায় দুটো ছবি করার চেষ্টা করেছি। এরপরে আমার একটা ট্রিলজি তো মানুষকে নিয়ে হয়, আমি মাটি নিয়ে করতে চেয়েছিলাম। যেমন আমার গৌড় হচ্ছে একটা ট্র্যাডিশনাল সয়েল না, একটা রিলিজিয়াস সয়েল। একটা গৌড় খুদক, সে তার জার্নির মধ্যে দিয়ে আমি বাংলাদেশটাকে তুলে ধরেছি। মৃত্তিকা মায়া হচ্ছে আমার একটা ঐতিহ্যগত একটা দিক, ট্র্যাডিশনাল সয়েল। আমি আরেকটি সয়েল নিয়ে কাজ করতে চেয়েছিলাম, নিখাই, যেটা এক এক সময় এক এক নাম দিয়েছে। একবার দিয়েছিলাম 25 বর্গ ফুট, আরেকবার নাম দিয়েছিলাম নিখাই। পরপর 3বার অনুদান পাওয়ার আমাদের একটা নিয়ম ছিল, পরপর 2 বছর আমাকে অনুদান দেওয়া হয় নাই। আমি এতই শক্তিশালী, আমি এতই শক্তিধর যে আমি দুটো ছবিতে আর্টিস্টের জাতীয় পুরস্কার আসার পরেও কিন্তু আমাকে অনুদান দেয় নাই। আমাদের এই দেশে মানুষকে লেট ডাউন করা মনে হয় মজা পায় সবাই, আনন্দ পায়। তো আমি এটা আজকে বলতে এই কারণেই বাধ্য হলাম যে আমাকে যখন এরপর প্রশ্ন করা হয়, খুব মানে অস্বস্তির মধ্যে পড়েছি। কারণ আমি বলি যে পুরস্কার দান ও পরিণাম নির্ণয়ের মালিক আল্লাহ। একদম। আল্লাহ যদি আমাকে দেন, আমি একটা আয়াত, আমি অনেকে হয়তো জানে না, আমি দীর্ঘদিন ধরে এই ধর্মকর্ম করি। আমি হুমায়ুন আহমেদের নাটকে অভিনয় করতে গিয়েছি। ওখানে গিয়ে আমি বললাম, ভাই আমি তো তারাবিটা পড়বো, আমার কোরআন দিয়ে নামাজ পড়ি, আমাকে একটু সময় দাও। আমি আমার মতো 2 ঘন্টা করে পড়ে নিতাম। তবে আমার কাছে যেটা হলো যে আমি একটি আয়াত খুব বিশ্বাস করি, ওই আয়াতটা আমার কাছে খুব প্রিয় একটা আয়াত। এবং আমি যেদিন পুরস্কার গ্রহণ করেছিলাম, তখন হুজুর এই আয়াতটি পাঠ করেছিলেন। সেটার অনুবাদ এরকম যে, এটা সূরা নাহলের 96-98 এরকম একটা আয়াত। আল্লাহ বলতেছেন যে
বিশ্বাসী হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎকর্ম করবে তাকে আমি আনন্দপূর্ণ জীবন দান করব, তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার তাদেরকে দান করব। তো এই যে বিষয়টা, এটা প্রতিপালকের প্রতিশ্রুতি। হ্যাঁ, এবং আমি আরেকটি কথা এখানে বলতে চাই, যেটা দেখুন, ধর্মটাকে আমরা যেভাবে অনুসরণ করি ঠিকমতো করছি না। আর আমাদের ধর্ম ত্যাগ করতে পারলে বা ধর্মকে না মানাটা হচ্ছে ইজ এ সাইন অফ ইন্টেলেকচুয়ালিজম। আমি ঈশ্বরকে বা আল্লাহকে ক্ষমা মানলাম না মানি হচ্ছে আমি অনেক জ্ঞানী। হ্যাঁ, এই তো যাই হোক, ওখানে আমার একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে আমি যে ওই কাজটি করতে গিয়ে আমার অনেক আগে থেকে আমি এটা যেহেতু পালন করি, তো আমি চেষ্টা করি একটা জায়গায় থাকতে। আমি আমার এই যে কর্ম, এইটা আমি আমার কর্ম দিয়ে পরিচয় আমার, তাই না? আমার এত চিৎকার করার দরকার নেই। যেভাবে সবাই চিৎকার করে ধর্ম প্রচার করে, আমার মনে হয় যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চিৎকার করতেন, এবং একটা মানুষ হেঁটে গেলে তার আচার আচরণ দেখেই তো আমি আমার ধর্মকে গ্রহণ করব। আর আমার ধর্মের মধ্যে যে সংস্কৃতি আছে সেটা তো আমার সংস্কৃতি, তাই না? আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম কি? ধর্মে সম্পৃক্ত শিক্ষিত আছে। অঞ্চলে আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় ভরপুর, বলে লোকটা ফুস করে জঙ্গল থেকে বেরাইলো। এই ফুস ইজ এ সাডেন, ইট ইজ মিনিং অফ সাডেন, তাই না? তো প্রত্যেকটা নামের একটা অর্থ আছে। গ্রাম আছে, চল বাইতে যাই, ওই বাইতে যাবি না, এই বাইত ইজ এ বাইতুল, বাইতুন, বাইতুন ইজ বাড়ি। তো আমরা যখন 10 কোটি মানুষ বাংলাদেশে 10-15 মিনিটের মধ্যে একসাথে ইফতার করি, সেই সংস্কৃতি কি অসাধারণ একটা মোমেন্টাম। বা ঢাকা শহরে যখন 2 কোটি মানুষ ইফতার করে। আমি বর্তমান যুগে গত 50 বছরে একটা মানুষকে খুব মিস করেছি, সে হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমি খুব মিস করি মাওলানা ভাসানীকে। আমি আমার মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছেন সমস্ত মানুষগুলোকে বিশ্বাস করি। খুব চমৎকার করে কথা বলেন আপনি। যখন কথা বলেন একেবারে মন্ত্রমুগ্ধের মতো শোনা ছাড়া কোনো উপায় নেই, এবং তার মাঝে থামানোর কোনো সুযোগ নেই, কারণ কথার গভীরতা, কথার গাঁথনি এত অসাধারণ, এত চমৎকার। এবারে জানতে চাই, এই মুহূর্তে কোন কোন সিনেমা বা কি ধরনের কাজ নিয়ে আপনার ব্যস্ততা রয়েছে? এই মুহূর্তে আমার একটা সিনেমা নিয়ে খুব ব্যস্ত আমি, এটা মানে আমার 3য় ছবি হিসেবে আসবে নির্মাণে আর কি, আর ডিরেকশনটাই শুধু। যেমন আমি সাধারণত অন্যের স্ক্রিপ্ট বা অন্যর প্রোডাকশন আমি করিনি আগে, আমার ইচ্ছা না, কারণ আমার স্বাধীনতা থাকে না। তো যে কারণে আমার গোর, মৃত্তিকা, মায়া বা নিকাই, যেটা ইনশাল্লাহ ভবিষ্যতে বানাবো, তো আমি এরপরে যেটা হলো, আমি যেহেতু যে বলেছিলাম আমি আমার একটা স্কুল আছে, আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমার 47তম ব্যাচ, 48তম ব্যাচের পরে এবার হয়তো আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বর থেকে শুরু করব। তো সেখানে আমার একটা যে অফার আসলো, আমার অনুজ ও আমার চারুনিরামের ইয়াদের উৎসবে ওর পরিচয় হুমায়ুন ফরিদ, এনটিভিতে দীর্ঘদিন ওখানে জব করেছে। মানে পাগল, আমাকে ভালোবাসার কতগুলো মানুষ থাকে, তার মধ্যেও একটা, ও পিছনে লেগেছিল। একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে যে বিদেশি ব্রিটিশ একজন রাইটার এবং এক্সিকিউটিভ প্রডিউসার, ওনার নাম হচ্ছে এলসপেথ এলডি। ওনার সাথে আমার পরিচয় একটি ফিল্ম ফেস্টিভ্যালে জুরি হিসেবে, আমিও ছিলাম, উনিও ছিলেন। উনি বাংলাদেশে দীর্ঘদিন ছিলেন এবং আব্দুল্লাল মামুন ওনার একটা ছবি ডিরেকশন দিয়েছিলেন বিহঙ্গ নামে, সিআরপি ফাইন্যান্সে হয়েছিল। তো আমাকে হুমায়ুন ফরিদ লেগেছিল যে আপনি ডিরেকশনটা দেন। আমি বলছি আমি আমার ইন্টারেস্ট শো করিনি আর কি, একেবারেই শো করিনি। তো তারপরে ওর লেগে থাকা এবং সব কিছু মিলে আমি বললাম যে ঠিক আছে, তুমি যখন এত বলছো, আমি সিআরপির সাথে কথা বলি। সেখানে আমার অসাধারণ একজন মানুষের সাথে পরিচয়, তার নাম হচ্ছে ভ্যালেরিয়ান টেইলার। এরা আল্লাহর অনেক উঁচু স্তরের বান্দা, এরা আল্লাহর স্পেশাল ক্রিয়েশন। সারাটা জীবন তো দিয়ে গেল মানুষের জন্য, সিআরপির মতো এরকম একটা বড় প্রতিষ্ঠানকে যারা প্রতিষ্ঠিত করেছে। তো এই মানুষটার সাথে দেখলাম যে লোকটার মধ্যে, মানুষটির মধ্যে, ভ্যালেরিয়ান টেইলার মানুষ, লোক মানে এমনি, ওনার মধ্যে এরকম মানুষ হতে পারে। তো ওইখানে একটা সেরিব্রাল পালসির উপরে একটি গল্প, খুব সুন্দর রাইটারটা। তো আমি
রাজি হয়ে গেলাম এবং খুব বেশি বাজেটের ছবি না, আমার দুটো ছবিরই কম বাজেটের ছবি, কিন্তু আমি রাজি হলাম এবং ওইটা আস্তে আস্তে আমরা একদম শেষের দিকে প্রায় 1 বছর লেগে গেল আমাদের ছবিটা নির্মাণ করতে। ওখানে আমি একটা মেয়েকে কাস্ট করি, 3টা চরিত্রে অভিনয় করি, তারা নন অ্যাক্টর। আমি সবসময় বলি যে আমার নায়ক নায়িকা কি সুন্দর হতে হবে কেন? সুন্দর মানে কি? আমরা তথাকথিত সুন্দরের কথা বলছি, যে দেখবেন পৃথিবীর যত বড় বিকল্প ধারার পরিচালকেরও নায়িকা সুন্দর, কিন্তু এই পৃথিবীর বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কি সুন্দর? সে খেতে পায় নাই কোনো সময়, তার হয়তো পুষ্টির অভাব ছিল, বা জেনেটিক্যালি সে সুন্দর না, তার চেহারাটা প্রমাণ কিন্তু আপনার সিনেমাতেও আছে। আমি গড়ে করেছি, মৃত্তিকা মায়া করেছি। তা আমার কাছে প্রথমে মনে ওকে বলেছিলাম যে এটা উনি খুব পছন্দ করেন আমার এই কথাটা, যে কেন সুন্দর হতে হবে? তাহলে সুন্দরটা তো অন্য জিনিস, ওই মানুষ যদি তার সত্যি মেধাটাকে প্রকাশ করা যায় তাহলে সৌন্দর্যটা বেরিয়ে আসে। তো ওখানে কিন্তু আমরা বললাম যে এই রোগটাতে আক্রান্ত আছে এরকমদেরকে নিব, এবং এই মেয়েটিকে আমার যে সেন্ট্রাল কাস্ট রাসনা, ও আমরা একেবারেই তো অভিনয়ের মানুষ না, তারপরে এত কথার গল্প সিনেমাটা, তো আমি খুব ভয়ও পেলাম। তারপরে একটা চ্যালেঞ্জ নিলাম এবং ওকে আমি আমার চারুনিরম স্কুলে ভর্তি করালাম। এই প্রথম চারুনিরম স্কুলের 48তম ব্যাচ একটা ব্যতিক্রম ঘটনা ঘটালো, একটা ছাত্র একটা ব্যাচ, একদম প্রফেশনালি। ওর জন্য 15,000, এবং সে ব্যাচটা কমপ্লিট করে সিনেমার সেন্ট্রাল কাস্ট, 15,000 টাকা সে সিআরপি তাকে রেমুনারেশন স্যালারি দিয়ে কিন্তু আমার এখানে ওকে ভর্তি করাইছে। করার পরে আমি যেটা ওকে করতাম, যে আরও যারা সম্ভাব্য যাদেরকে আমি নিয়েছি সিনেমাটা বানাবো আর কি, 2-1 জন, বা প্লাস না আমার স্কুলে চারুনিরমেরই আরও এক্স যারা, তাদেরকে বললাম যে আমি যখন ক্লাস করবো অভিনয়তে একা দিয়ে হয় না, আমার তো সাপোর্টিং লাগবে, 5-6 জন সবসময় থাকতো। তো একে আমরা প্রায় 36টা ক্লাস কমপ্লিট করার পর 3 মাস কমপ্লিট করার পর ওকে সার্টিফাই করি। তারপরে আমার 2 মাস থেকে 3 মাস ওকে নিয়ে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করি। মানে প্রথমে হচ্ছে অভিনয় প্রস্তুতি, তারপরে চরিত্র নির্মাণ, পরে শুটিংয়ে গিয়ে ভূমিকা সৃজন। এবং আমি এটুকু বলতে পারি ছবিটির নাম হচ্ছে সি দ্য পারসন, মানুষটিকে দেখো, এবং এটার রাইটার এলসপেথ ওয়েলডি, এটার প্রডিউসার হুমায়ুন ফরিদ, এটার অর্থায়ন এবং প্রযোজনার ওনার হচ্ছেন সিআরপি। এটা শুধু ডিরেকশনটা আমার। এখানে সব 3টা প্রধান চরিত্রে অভিনয় করেছে নন অ্যাক্টর, আর এখানে ছোট ছোট রোলগুলো বাংলাদেশের সব বিখ্যাত অভিনেতারা করেছেন, যেমন মামুনুর রশিদ, আমার নওশবা আছে, আনন্দ খালেদ আছে, তারপরে এহসান আছে, তারপরে ইকবাল আছে, তারপর তারিকা নাম আছেন, আমাদের এরকম আরও অনেকে, মিলি বাসার আছেন, শর্মিমালা আছে, তারপরে আরেকটা মেয়ে আছে, ওর নাম হচ্ছে, মানে অনেক অভিনেতা, আমাদের শতাব্দী ওয়াদুদ আছেন। তো এরকম সবাই গুণী অভিনয় শিল্পী, এবং তারা দেখা গেছে 1-2 সিনের চরিত্র অভিনয় করেছে, এবং মেয়েটি অসম্ভব সুন্দর অভিনয় করেছে। আমার যারা নন অ্যাক্টর, আমি মনে করি এইটা একটি, মানে আমার এই ছবিটা একটা কোর্স ম্যাটেরিয়ালস হতে পারে এরকম, যে হোয়াট ইজ নট অ্যাক্টিং। সো এই সিনেমাটা আশা করছি আমার কালার হয়ে গেছে। আমরা টেকনিক্যালি আমরা নিজেরা সিআরপি শো আমরা 13 তারিখে দেখবো ইনশাল্লাহ। এরপরে আমরা আশা আছে অক্টোবর-নভেম্বরের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার সার্টিফিকেট হয়ে গেলে আমরা এটার প্রদর্শন করবো, আমরা সবাইকে জানাবো আর কি। এইখানে এই ছবিটি নিয়ে আব্দুল আল মামুন একটা ছবি করেছিলেন, সেটাও 16-17 বছর আগে। এরপরে আমাকে দেওয়া হলো, এরা তো আর রেগুলার ছবি বানায় না, কিন্তু এই ছবিটা একটা ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক বলা যেতে পারে, বাট সিনেমাটা একবার বসে গেলে তাকে শেষ পর্যন্ত দেখতে হবে। একেবারেই আমরাও প্রত্যাশায় রইলাম যে এবছরের শেষ নাগাদ, ডিসেম্বর নাগাদ হয়তো আপনার এই 3য় সিনেমাটি মুক্তি পাবে এবং দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবেন। এবং আপনার এই সিনেমার জন্য এবং আপনার জন্য আমাদের আয়োজনের পক্ষ থেকে শুভকামনা। ধন্যবাদ। আপনার অভিনয়, চলচ্চিত্র নির্মাণ, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন সব কিছু নিয়ে আমরা কথা বলছিলাম। এবার একটু পারফরমেন্সে আসতে চাই, আপনার কাছে একটি আবৃত্তি শুনতে চাইবো আমরা। তো আবৃত্তিটি একটু অন্যভাবে যদি শুনি, তথাকথিত কবিতা না শুনে পবিত্র কোরআনের কোনো একটা সূরার আবৃত্তি শুনলে আমরা আরও বেশি মুগ্ধ হব।
আর এই ফাঁকে আমি জানি ব্যক্তিগতভাবে যে আপনি দীর্ঘদিন ধরে ধর্মকে আধ্যাত্মবাদের পর্যায়ে রেখে সেটিকে চর্চায় রাখেন, গবেষণায় রাখেন। পবিত্র কোরআনের গাণিতিক ব্যাখ্যাসহ নানানভাবে আপনি সেটিকে গবেষণায় রেখেছেন এবং আপনি কোরআন পড়ে থাকেন বাংলায় জেনে বুঝে। সুতরাং আপনার কাছে একটু পবিত্র কোরআনের কোনো সূরার আবৃত্তি শুনতে চাই। অবশ্যই। আমি দুটো সূরা পড়ি, সূরা আল ফাতিহা আর একটা হচ্ছে সূরা আল মাউন। যাই হোক, সূরা ফাতিহাটা প্রথমে পাঠ করছি। বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহরই, যিনি পরম করুণাময়, পরম দয়াময়, বিচার দিনের মালিক। আমরা তোমারই উপাসনা করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, যারা তোমার রোষে পতিত হয়নি, পথভ্রষ্ট হয়নি। আমিন। সূরা ফাতিহা এটা, আর সূরা আল মাউন যেটা আমরা আড়াইতাল্লাজি বলে, আমরা যেটা অনেকেই হয়তো অনুবাদের অর্থটা জানি না, মুখস্থ আমরা তন্ত্রের মতো মুখস্থ করে ফেলি সব। তো এটা একটু পড়ি। তুমি কি দেখেছো তাকে যে ধর্ম বিচারকে অস্বীকার করে, এতিমকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, অভাবগ্রস্তকে অন্নদানে উৎসাহিত করে না? সুতরাং দুর্ভোগ সেই সব নামাজ আদায়কারী যারা তাদের নামাজ সম্বন্ধে উদাসীন, যারা তা পরে লোক দেখানোর জন্য এবং যারা অপরকে সংসারের ছোটোখাটোর জিনিস দিয়ে সাহায্য করতে চায় না। কি গুরুত্বপূর্ণ একটি সূরা, কিন্তু এটা আমরা আসলে এটার অর্থই বুঝি না। একদমই। নামাজে দাঁড়িয়ে আত্মসমর্পণ করতে হচ্ছে আল্লাহর কাছে এবং বিশ্বাস নিয়ে কিন্তু কথা বলতে হচ্ছে, ভাবতে হচ্ছে, প্রার্থনা করতে হচ্ছে। হ্যাঁ, যেমন আমি একটু মজা করি, যেমন সূরা ফাতিহাটা আমি যদি এরকম করে পড়ি তাহলে কিন্তু একটা হাস্যকর জিনিস হবে। যেমন ফর অ্যান এক্সাম্পল, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ, যিনি পরম করুণা পরম বিচার দিনের মালিক। আমরা তোমার উপাসনা করি, তোমার সাহায্য প্রার্থনা করি। তুমি আমাদেরকে চালিত করো সঠিক পথে, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, যারা তোমার রসে প্রতি দানের পথ প্রতিষ্ঠান। আমি এর কোনো মানি আছে? কোনো মানে নেই। কিন্তু আমরা কীভাবে পড়ি না, ডিসুম টাসুম করে নামাজ পড়ছি। তো কোথায় আমাদের গড, কোথায় আমাদের সৃষ্টিকর্তা, কোথায় আমাদের আল্লাহ, কোথায় আমাদের নামাজে দাঁড়িয়ে আত্মসমর্পণ করছে, বিশ্বাস থেকে কথা বলতে হচ্ছে। এটা খুব মানে চমৎকার একটি মেডিটেশন। আমি দীর্ঘদিন ধরে আছি, পড়ি, আমার ভালো লাগে। আমার মনে আছে গুলাম সারোয়ার আমার সাথে তো দীর্ঘদিন অভিনয় করেছেন, চারুনি রামের। উনি একজন গুণী প্রশিক্ষক এবং বাংলাদেশের কতজন বাচিক শিল্পী এবং উচ্চারণ বিশারদদের মধ্যে তো একজন তো তিনি বটেই। তো আমি একদিন ডেড পিকক, আমি একটি স্ক্যাভেঞ্জার, আমি ওটাও ইংরেজি বাংলা একসাথে করতাম। প্রথমে আমরা বাংলা ইংরেজিতে অভিনয় করতাম, পরে ওইটারই বাংলায় করি আর কি। তো ওইটাতে আমি অভিনয় করার সময় আমাকে তো একদম একটা পরিচ্ছন্ন কর্মী, মানে আমরা যাদেরকে ম্যাথর বলি, একদম নোংরা, তার বউ চলে গেছে, গোসল করে না, লোকটা পাগল টাইপের, আধা পাগলা, এরকম একটি কালো গেট আপ নিতে হয়। তো দেখা গেল ওইটা তো আমি দীর্ঘদিন ধরে করছি। তো দেখা গেল আরও 8-10 বছর আগের কথা বলছি আমি। তখন আমি হয়তো আসরের টাইমে মেকআপটা নেওয়ার আগে বা মাগরিবের মেকআপটার আগে আমি আগে উজুটা করে, তারপরে মানে কাপড়টা পরে, তারপর উজুটা করে, তারপরে মেকআপটা নেওয়ার পরে একদম আমি নামাজ পড়ছিলাম। নামাজ পড়ার পরে তখন আমাকে সারোয়ার ভাই বললেন, কে নামাজ পড়লো? আচ্ছা, এটা কি পরিচ্ছন্ন কর্মীটা পড়লো না রাকায়েত পড়লো? আমি খুব হাসছিলাম যে আসলে থাকাই আর কি, আমরা যেটাই করি যে আমাদের সুন্দর মানে একটা জিনিস এইভাবে পড়া, ফিল করে পড়া, আর এটাকে না ফিল করে পড়ার মধ্যে, যেমন তুমিই মনে করো আমরা আবৃত্তিটা করি, কিন্তু আমি জানি অধিকাংশ আবৃত্তিকার কিন্তু মুখস্থ করেন, থাকে একটা সাপোর্ট, তাই না? কারণ মুখস্থ করলে ওটা নিয়ে খেলা যায়, এটা নিয়ে অনেক এনজয় করা যায়, তাই না? এবং যেটা আমি অনেক ফিল করতে পারি, আমি যখন এটাকে খুব সুন্দর করে ফিল করে অর্থ করে বুঝে বুঝে পড়বো, তাহলে না একটা কিছু দাঁড়ায় আর কি। আমার মনে হয় উদ্ভট উটের পিঠে চলিছে স্বদেশ, সেই শামসুর রহমানের বিখ্যাত কবিতা। এই উদ্ভট কর্মকাণ্ড থেকে আমরা সত্যের দিকে আসি এবং তাহলেই আমাদের মুক্তি হবে আর কি। আর
সংস্কৃতি আমাকে আলোকিত করেছে। আমি যতদিন থাকব আমি চেষ্টা করব তার সাথে থাকার। এবং আমার দর্শনের একটি বড় দর্শন হচ্ছে, আমি সূরা, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, সূরা আল বাকারায় একটি আয়াত আছে যে আল্লাহর রঙে আল্লাহর চেয়ে কে বেশি সুন্দর, আমরা তারই উপাসনা করি, তারই সাহায্য প্রার্থনা করি। তো আল্লাহ তো আমাদের সাথে, যারা বিশ্বাসী তাদের সাথে একদিন দেখা করবেন। তো আমি এই তার সৃষ্ট পৃথিবীটার সৌন্দর্য যদি ঠিক মতো বুঝতে না পারি, দেখতে না পারি, তাহলে আমি তার সৌন্দর্যটাকে কীভাবে বুঝব, তাই না? তো এগুলোতে কোনো দোষ নেই, দোষ হচ্ছে যে আমি আমার কাজটাকে সঠিকভাবে করছি কিনা। একটা ছেলে, যেমন তুমি এত সুন্দর গলায় আবৃত্তি করো, অনেক গুণী, তুমি একজন ভালো অভিনেতা, অভিনয় করলেও তুমি ভালো করতে, কিন্তু আজকে এই যে এইটার সাথে আমি কোনো বিরোধ পাই না আর কি, শুদ্ধ সংস্কৃতি। আজকে দেখুন ইরানে যখন হামলা হচ্ছিল, ইমরান যখন, আমি কাঁদছি, কষ্ট লাগছে একটা কথা চিন্তা করে, পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্রের দেশটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, কিছুদিন আগেও জাফর পানাহি তার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে থেকে পুরস্কার পেলেন, কান থেকে। মানে কোথায় গেছে ইরান, কত আগানো সিনেমায়। কিন্তু এখন ইরান একেবারে বিশ্ব টক্কর দিয়ে একটি দেশ সিনেমা। এবং তোমাকে একটা জিনিস আমি এখানে এইটার মাধ্যমে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে পড়ালেখা করি, আমরা মনে করি শুধু অক্ষরটাই মনে হয় একটা ল্যাঙ্গুয়েজ, অক্ষরটাকে ট্রান্সফার একটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, তাই না? ইভেন আমাকে মৃণাল সেন পদক দেওয়া হয়েছিল জলপাইগুড়িতে, আমি গিয়েছিলাম, অনেক কবিরা এসছেন বিভিন্ন ইন্ডিয়া থেকে। তখন আমি একটা কথা বলেছিলাম, আমি ওটা খুব প্রশংসিত, এবং আমাকে আবার আড্ডা বলেছিলাম, আমার এই অবজারভেশনটা আপনার খুব ভালো লাগলো। তো আমি বলেছিলাম যে আমরা যখন বই পড়ি তখন একসময় অক্ষরগুলো থাকে না, তাই না? একসময় অক্ষরগুলো হারিয়ে যায়। আসলে কি হারিয়ে যায়? অক্ষরটা দেখেই তো আমার একটা কনভার্সন ঘটে আমার মধ্যে। আসলে তো অক্ষরগুলো হারায় না, কিন্তু একসময় কিন্তু থাকে না। কারণ হচ্ছে আমরা কল্পনায় ভাসতে থাকি, ইমাজিনেশনে আমরা ভাসতে থাকি। এই কারণেই একটা বই সার্বজনীন, 100টা লোক 100 রকম ভাবতে পারে অ্যাকর্ডিং টু হিজ এক্সপিরিয়েন্স। তো অক্ষর থেকে যেই ভাষাটা আমরা শিখেছি সেটা একটা ল্যাঙ্গুয়েজ। আরেকটা বড় ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইমেজ রিডিং। 2 বছরের বাচ্চা, ও তো অক্ষর জানে না। আমার একজন দারোয়ান আসছিল, তো সে আর অক্ষর সেভ করতে পারে না। আমার নাম্বারটা কিভাবে সেভ করেছে শুনলে অবাক হবে, গোলাপ ফুল দিয়ে সেভ করেছে। মানে গোলাপ ফুল দিলেই আমি, ইটস ভেরি ইন্টারেস্টিং। তার মানে কি তুমি যেমন গোলাপ ফুল একটা অক্ষর, একটা বাচ্চা বুঝে ফেলে এটা গোলাপ ফুল, তাহলে তুমি একটা এই যুগে এসে চলচ্চিত্রেও কত গুরুত্বপূর্ণ একটা শিল্প মাধ্যম, সেই চলচ্চিত্রটাকে তুমি নাউজুবিল্লাহ বন্ধ করে দিচ্ছ। কি করছো তুমি? আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি এখন, যেটা হচ্ছে যে মানে আমি দোয়া করি সবসময় এরকম করে যে সৃষ্টির দুটো দিক আছে, এই মহাবিশ্বের বলি আল্লাহর সৃষ্টির দুটো দিক আছে, একটা হচ্ছে মঙ্গল আর একটা অমঙ্গল। তো আজকে তেলাপোকা বা আরশোলার জন্য যেটা মঙ্গল, আমার জন্য সেটা অমঙ্গল, আর আমার জন্য যেটা মঙ্গল তেলাপোকার জন্য অমঙ্গল। আজকে বৃষ্টি হলে আমার মঙ্গল, আরেকজনের সর্বনাশ। সৃষ্টির দুটো দিক আছে। যেমন আমরা বলি না কুল্লা উজুবি রব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এটা মানে হচ্ছে বলো আমি স্মরণ নিচে উষা স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অমঙ্গল হতে, তাই না? তাহলে যে কোনো সৃষ্টি, এই গাছপালা, নদী, চলচ্চিত্র, মানুষের সবই তো আল্লাহ শ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী, ওনারই সব কিছু আগেই করা হয়ে গেছে সব। অনেকে বলে যে বাড়িটা আল্লাহর তৈরি, এটার তো উনি তত্ত্বজ্ঞানী, উনি আগেই সব কিছু লোম অভিযোগ করে ফেলেছেন, এগুলো আগেই তৈরি হয়ে গেছে। সৃজন উনি না থাকলে মানুষ সৃষ্টি করলো কীভাবে? তো আমার কাছে যেটা মনে হয় যে এই যে চলচ্চিত্রের যে দিকটা, যেটা আমরা ভুল পথে আছি, এই প্রত্যেকটা সৃষ্টি মাধ্যমেরই একটা ভালো দিক মন্দ দিক আছে। যদি সেটা মানবের কল্যাণ হয়, শুধু মানব কেন, এই প্রকৃতি, এই গাছপালা, প্রাণীকুল, এই পৃথিবীর যদি মঙ্গল হয় তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি অমঙ্গল হয় তাহলে তো আমার এটা ক্ষতি। সো
চলচ্চিত্রটাকে আমি নটরডেম কলেজে গিয়েছিলাম, আমাদের যে প্রিন্সিপাল তার সাথে অনেক আগে, 3-4 বছর আগে, আমি এটা এখনও কন্টিনিউ বলিনি। আমি বলেছিলাম যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে একটা পাঠ্যসূচিতে প্রত্যেক 10টা করে আমি এটা সিলেবাস করে দেবো, যে ক্লাস 1-এর জন্য 10টা ছবি, ক্লাস 2-র জন্য 10টা ছবি, এরকম করে ক্লাস 10 পর্যন্ত 100টা ছবি ওরা দেখবে। ক্লাস 1-এর বাচ্চারও ছবি আছে পৃথিবীতে, ক্লাস 2-র বাচ্চারও ছবি আছে। আপনি কালার অফ প্যারাডাইস দেখেন, ইরানি ছবি, চিলড্রেন অফ হেভেন দেখেন, এরকম অসংখ্য ছবি আছে। এবং সেটি ক্লাসের পড়ার চেয়ে বেশি কার্যকরী, কারণ সে দেখতে পাবে দৃশ্যগুলো। হ্যাঁ, বাংলাদেশে যে একটি শ্রেণী তৈরি হলো এইবার, যে রাজনৈতিক যে পরিবর্তন আমাদের, সেখানে আমি দেখি যে আমরা কিন্তু এখন, যে ছেলেটি রডের দোকানে কাজ করে, একটা শ্রমিক, কিন্তু এখন প্যান্ট পরে, ওকে বললে বোঝা যাবে না যে পড়ালেখা করেছে কিনা, কিন্তু খবর নিলে দেখা যাবে ও আসলে স্কুলে যায়নি, কিন্তু ও সোশ্যাল মিডিয়া নামক একটি পাঠশালার ছাত্র। সেটাও কিন্তু ওই ইমেজ রিডিং থেকে আসছে, তাই না? একটা লোক অক্ষর জ্ঞান সম্পূর্ণ না হয়েও সে সিনেমা দেখে শিক্ষিত হতে পারে। তাহলে আমি যেই কাজটা মানুষের জন্য মঙ্গল, সেটা কেন করব না? আসলে আমাদের জ্ঞান চর্চার কোনো বিকল্প নাই। এবং আমার কাছে, আমি সবসময় বলি, এখনও বলি, যে জ্ঞান চর্চা করলেও হবে না, তার সঙ্গে সংস্কৃতিকে যুক্ত রাখতে হবে। সংস্কৃতি মানেই কিন্তু গান বাজনা না, এটা ভুল। একটা জায়গায় লেখে সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে এখানে নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে, ব্যাপারটা না। সংস্কৃতি শুধু তো গান বাজনা না, তো সংস্কৃতির সাথে থাকতে হবে। সংস্কৃতিবিহীন মানুষটি আমার কাছে, মানে একজন পিএইচডিধারী মানুষ যার কোনো সংস্কৃতি নাই, তাকে আমি একটি জ্ঞানী প্রাণী মনে করি। সো সংস্কৃতির মধ্যে যুক্ত না হলে মানুষ হওয়া যায় না। তো আমি এই জায়গাটায়, আমি ভবিষ্যতে আশা করি তোমার এই অনুষ্ঠানের মাধ্যমে আরও আসলে অনেক কথা বলা যায়, তবে সব কিছু মিলে আমি সত্যিই মিস করি আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে মিস করি, মাওলানা ভাসানীকে মিস করি, বিশেষ করে যারা ধর্ম নিয়ে কাজ করেছেন। আপনি যে নামগুলো বলছেন, তারা সংস্কৃতি এবং ধর্ম দুর্দান্তভাবে যাপন করেছেন, লালন করেছেন, ছড়িয়ে দিয়েছেন, গবেষণা করেছেন। ধর্ম সংস্কৃতি নিয়ে তাদের কোনো সংকট হয়নি, কোনো ধরনের সংঘর্ষ। আজকে দেখেন আপনি, ইরানি হিজাব পরে সারা পৃথিবী কাঁপিয়ে দিচ্ছে। বাহ! তার মানে চলচ্চিত্র এমন একটা শক্তিশালী মাধ্যম, এটার কোনো গণ্ডি নেই। ওইটার গণ্ডি আর আটকে, যেভাবে বলবেন, আমাকে যেভাবে বলবেন আমি সেভাবে চলচ্চিত্র বানাতে পারবো ইনশাল্লাহ। সো এই জায়গার থেকে আমাদের যেটা হয়, তুমি যেটা করছো, আমি তোমাকে এটা একেবারেই মানে ভীষণভাবে বলবো, কারণ তোমার অনেক ফলোয়ার আছে, দুই বাংলা মিলে সারা বিশ্বে আছে। এবং আমি জানি তুমি একটা স্কলারশিপে যাওনি, তোমার যেতেই পারতো, অনেকেই লোক সংবরণ করতে পারতো না। তুমি একটা মাস্টার্সে একটা ফিল্মের উপর একটা স্কলারশিপ না গিয়ে তুমি এই বৈঠক নিয়ে পড়ে আছো। জীবন একটা ঝুঁকি নিয়ে, সারা জীবন তো ঝুঁকির মধ্যে দিয়ে কাটলো। যে ঝুঁকি নিয়ে তুমি এই যে সংস্কৃতি চর্চাটা করছো, যে আলোটা তোমার ভিতরে আসছে, সেই আলোটা তুমি আজকে সাধারণ অন্যদেরকে দিতে চাও, এই স্যাক্রিফাইসটা বড় দরকার। আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, যারা যে কালকেও আমি একটি অনুষ্ঠান থেকে আসলাম, ভৈরবী নামে একটি সাংস্কৃতিক সংগঠন, খুব ভালো লাগলো, দারুণ একটা সময় কাটলো। তো আসলে মানে আমার কাছে মনে হয় এটা চালিয়ে যেতে হবে, এই সংগঠনগুলোকে পৃষ্ঠপোষক করতে হবে সবাইকে, এবং প্যাট্রোনাইজ করতে হবে। আর সবাই খুব মন খারাপ আছে, গান দেশটার মানুষগুলো, আমরা এখন কেউ হয়তো নানা রকম সমস্যার মধ্যে, অস্থিরতার মধ্যে আছে। আশা করছি ভয় পেও না ভাই, সামনে জীবন আছে। আমি মানে একটা তথ্য বলবো কি, এটা হচ্ছে যে এই অদ্ভুত এক বাঙালি জাতি, যে বাঙালি জাতিটা 19 বছর পর পর জাগে। আচ্ছা, আমি যদি 52 সাথে 19 বছর যোগ করি তাহলে হয় 71 হচ্ছে। 71-এর সাথে 19 বছর যোগ করলে হয় 90, 90-এর সাথে 19 বছর যোগ করলে হয় 2009, 2009-এর সাথে 19 বছর যোগ করলে হবে 2028। জানি না এই 2028 পর্যন্ত একটা ভাঙা গড়া চলছে। আমি বিশ্বাস করি কোনো এক পীর, কোনো এক সৎ, কোনো মানে কেউ একজন এসে কেউ এটাকে আমাদের আরেকটা দিক নির্দেশনা দিবে। কারণ এই 19টার মধ্যে, এটা কেমন জাতি 19 বছর পর পর জাগে? যেই জাতি
রবীন্দ্রনাথকে পেয়েছে, লালনকে পেয়েছে, নজরুলকে পেয়েছে। এত ভয় কিসের? একেবারেই ভয় পাওয়ার কিছু নেই, সামনে আছে। আর আমরা যদি শুদ্ধ মানুষ হই, সৎ মানুষ হই, তাহলে খুব ভালো হতো। তবে আমি এখানে আমার রাজনৈতিকভাবে এই কথাটি বলতে আমার কোনো বাধা নেই, কারণ ছাত্ররা যে আন্দোলনটা করেছিল সেই আন্দোলনটা আমি একটা জায়গাতে খুব সাপোর্ট দিয়েছি, সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী আন্দোলন। এই দুর্নীতিটা যদি বাচ্চারা যদি এটার বিবেক হিসেবে থাকতো তাহলে অনেক ভালো হতো। তাহলে আর যাতে ভয়টা সারা সময় এই জাগরণটা নেক্সট টাইম যখন কেউ দুর্নীতি করবে তারা চিন্তা করবে এই জায়গাটা থাকলেই ভালো হতো। হ্যাঁ, আর সবাই খালি মানে কি বলবো, লিডার আর রুলার তো এক জিনিস না, তাই না? তো যাই হোক, আমি ভয় পাই না। নিশ্চয়ই এর একটি ভালো কোনো আছে, আল্লাহ নিশ্চয়ই আমাদের জন্য সেরকম একটি ভালো পথ রেখেছে। একেবারেই আমরা শুরুতে বলছিলাম, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। একেবারে আমরা অন্ধকার দেখে কোনোভাবে ভয় পাবো না, কেননা আমাদের সামনে আছে মহানভ অঙ্গন, এবং সকল অন্ধকার এবং জরাজীর্ণতাকে ফেলে আমরা জয় করব। এরপর যে আপনার কাছে জানতে চাই, তরুণ প্রজন্মের অনেকেই খুব ভালো কাজ করছে, করার চেষ্টা করছে, চলচ্চিত্রে, অভিনয়ে, নির্মাণে, নানান মাধ্যমে। এই প্রত্যেকটি ক্ষেত্রে যারা কাজ করছে তরুণ প্রজন্ম, তাদের জন্য আপনি কিছু বলতে চান? একদম ভীষণভাবে আছে, এবং জীবনটাকে নিয়ে একটু ভাবতে হবে যে আমার সাথে আর চতুষ্পদী প্রাণীটার সাথে মানে যেটা গরু ছাগল বা পার্থক্যটা কি? ও খায়, ওর একটাই কাজ, খায় আর প্রজনন করে আর প্রসব করে এবং মরে যায়। আমি খেলাম, মজা করলাম, চলে গেলাম, এটা আমার উপর দিন না। আমি সবসময় মনে করি হিউম্যান বিং না, যে কোনো কিছুই, যে এই কাপটা, ইট ইজ এ ফর্ম অফ এনার্জি। প্রত্যেকটার একটা এনার্জি ফর্ম আছে। এই এনার্জি কখনো ধ্বংস হয় না। এনার্জি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পরিবর্তিত হয়। তো আমি আমার ভিতরে শিক্ষা এবং সংস্কৃতি নিয়ে একটা এনার্জি নিউ ফর্ম আছে। মানুষ আর চতুষ্পদী প্রাণীর মধ্যে পার্থক্যটা হচ্ছে মানুষ যে এনার্জিটা, সেটা সাংস্কৃতিক এনার্জি হতে পারে, শিক্ষার হতে পারে, যে কোনো মানব কল্যাণের বা পৃথিবীর কল্যাণের, এই এনার্জিটা সে যদি ট্রান্সফার করে যাইতে পারে, আরেকজনের কাছে দিয়ে যেতে পারে, তাহলেই তার সার্থকতা। মানে আমার এই এনার্জিটা, শিক্ষা সংস্কৃতিটা বা আমি যা শিখলাম সেটা যদি আমি পরের প্রজন্মকে, আজকে দেখেন এই সবসময় না বাচ্চাদের বুড়োরা গালি দিয়েছে, সবসময় দিয়েছে। অথচ দেখেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের আগে যারা ছিলেন তারা সব বুড়ো ছিলেন না, কিন্তু উনি যখন ইয়াং তখন গালি দিয়েছেন। এখন আবার উনি আবার অনেকের বুড়ো হয়েছেন আর কি। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয়, যারা আজকে নতুন, তুমি যেটা বললে তোমার শুরুতেই, তাদের কাছে সামনে একটা অসাধারণ জীবন আছে। এবং আমি যদি আমার এই জন্মটাকে সার্থক করতে চাই, আমি যদি সুন্দর জীবনটাকে বেছে নিতে চাই, আমি যদি আমার যা অর্জন, সেই অর্জনগুলো যদি আমি অন্যদের মাঝে মানে কনভে করে না যেতে পারি, তাহলে আমার সাথে আরও চতুষ্পদী প্রাণীটার সাথে কোনো পার্থক্য নাই। এখানে একটি কথা বলতে পারি আমি একটু, সেটা হচ্ছে সূরা আল বাকারা, ওখানে একটা সূরা, আমরা জানি একটা সূরা আছে, যাই হোক, মানুষের হার সংখ্যা, ম্যাচিউর মানুষের হার সংখ্যা 306, আর গাভীর যেটা গরুর হার সংখ্যা 305 আর 6, মানে একের ব্যবধান, একের ব্যবধান। ওই এই একটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই একটাকে মানুষ বুঝে নেবে যার যার মতো করে। তো আমি নতুন প্রজন্মে যারা আসছে, অন্ধের মতো ছুটতে মানা করছি। আমি মনে করি সিনেমা 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 দেখতে হবে, কালচার অঙ্গনে যেতে হবে, ধর্মকর্মও করেন, আপনি সব কিছু করেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যা শিখলাম, যা অর্জন করলাম, তা যদি আমি আমার মানুষের মাঝে বিলিয়ে না দিতে পারি, তাহলে জনমের কোনো অর্থ। আমরা অনুষ্ঠান খুব দ্রুত এগোচ্ছে, আমরা একটা চটজলদি পর্বে এখন এসেছি। চটজলদি পর্বে আমি যে বিষয়টি বলবো সে বিষয়ে আপনার এক শব্দে বা এক বাক্যে যেটি আপনার অনুভূতি সেটি বলবেন। প্রথমেই একটি বাক্য শুনতে চাই, যে কথাটি আপনি কোনোদিন কাউকে বলেননি, সেটি এক বাক্যে বলতে চান। খুব কঠিন। সেটা হচ্ছে যে আসলে মানে আমরা
এক বাক্যে কি বলবো জানি না, তবে জীবনটা অনেক সুন্দর এবং এই সুন্দর জীবনটাকে আমি এটাই বলবো সবাইকে, যে এটা আসলে বলি, অনেক জায়গায় বলি, কিন্তু এই কথাটা আমি এভাবেই বলবো যে জীবনটা আসলেই অনেক সুন্দর। এই সুন্দরটা না বুঝে আমি পথ চলবো না, এবং পরেও কিন্তু সুন্দর পাবো না যদি এই সুন্দরটাকে না বুঝি আর কি। যদি 1 মাসের জন্য কোথাও আপনি চলে যান, তাহলে সাথে কি নিতে চান? আসলে আমি একা চলি সবসময়। আমার সাথে যেটা থাকতে হবে সেটা হচ্ছে, এখন তো গুগল মামা আছে। গুগল মামা হলেই চলবে না, এখন তো থেকে যায় মোবাইল। এখন যদি মোবাইলও না থাকে, একেবারে কিছুই না থাকে, মোবাইল তো নিতে পারবো না নাকি? না, একেবারে একা যাচ্ছেন, সাথে কি নিতে চান একটা যদি নেন? সাথে আমি আসলে মানে আমার কাছে বই ছাড়া তো আর কোনো বিকল্প নাই আর কি। বই নিতে চান? বই 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 আমি আসলে বই পোকা আর কি, ছোটবেলা থেকে। আমার একটা বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, মৃত্যু। মৃত্যু নিয়ে কি বলতে চান এক বাক্যে? মৃত্যু অনেক সুন্দর, জীবন আর জীবনও সুন্দর। ভালোবাসাই এমন একটা জিনিস যেটা মানুষের মধ্যে উচ্চ নিচু ভেদাভেদ করার জন্যই, ভোলানোর জন্যই এই ভালোবাসা পৃথিবীতে এসছে। ভালোবাসা মানুষের মধ্যে বৈষম্যকে দূর করার জন্য ভালোবাসাই হলো আসল। টাকা ময়লা। ভ্রমণ অসাধারণ। প্রিয় অভিনেতা? এই মুহূর্তে মনে পড়ছে কার কথা, গোলাম মোস্তফা। প্রিয় চলচ্চিত্র নির্মাতা? সত্যজিৎ রায়। বাংলাদেশের রাজনীতি? আমি পছন্দ করি। ধন্যবাদ। আপনি অনেক গুণী মানুষ, নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনার নেতৃত্বে পরিচালিত চারুনিরম থেকে অনেক তারকা অভিনয় শিল্পী তৈরি হয়েছে। এর মধ্য থেকে তথা আপনার স্টুডেন্টদের মধ্য থেকে কার অভিনয় আপনাকে মুগ্ধ করে? আসলে আমি কার কথা বলবো যে বাবা মার মতো, কোন সন্তানের কথা বলবো যে সন্তানটি আমার প্রিয়, এটা খুব কঠিন। তবে আমি যেটা আমার কাছে খুব ভালো লাগে যে ওরা এখন শিষ্য তো গুরুকে তো শিষ্য অনেক সময় অতিক্রম করে সবসময়, কারণ এই শিষ্যই তো একসময় আবার গুরু হবেন। কাজে আমরা তো আসলে কেউ কাউকে কখনো শিক্ষা দিতে চায় না, পারা যায় না, কাউকে শিক্ষা দেওয়া যায় না, আমরা জাস্ট ধরিয়ে দিই। এখন প্রত্যেকেই তার নিজস্ব সৃজনে, নিজস্ব শক্তিতে, নিজস্ব ভাবনায় যার যার মতো করে, তুমি যেমন তোমার মতো করে নিজস্ব একটা পথ খুঁজে নিয়েছো, তুমি কোনো অংশে কম। তো আমি আসলে যেটা বলবো যে এইভাবে বলাটা মুশকিল, তবে যেমন আমি যদি এখন সুজাত শিমুলের কথা বলি, তারা আনন্দ খালেদ বলবে যে আমার কথা স্যার বললো না, কম কিসের। আমি নমিতার কথা বললো, আরেকটা কথা বলবে। তো আমি অনেকেই আছে, তবে এই মুহূর্তে আমি যারা আমার সাথে এখনও স্ট্রাগল করছে তাদের কথাই বলবো। আশিউল আছে এখানে, আমাদের জাহিদ আছে, জাহিদ আকান্ত, তারপরে মার্জিয়া আছে, এরকম যারা দে আর ওয়ার্কিং গুড, বাট তারা হয়তো ফ্লাওয়ারিস্ট হচ্ছে না, হয়তো কোনো সুযোগের অপেক্ষায় আছে, কোজের সুবিধা অপেক্ষায় আছে। কিন্তু এখন অপূর্ব, নিশো, দিনার, তিতার জিয়া, এরা সবাই তো গুণী এমন একটা জায়গায় চলে গেছে। তারা নিজেরাই অনেক ভাবনার কথা বলছে, দর্শনের কথা বলছে, অবাক হই, ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনার আজকের এই আলোচনা। বরাবরই আমি তো মুগ্ধই, অনেক আগ থেকেই আপনাকে চিনি, জানি, এবং আপনার দর্শনেরও ভক্ত আমি একজন, যে কারণে আমার নতুন করে মুগ্ধ হবার কিছু নেই। আমি অনেক আগে থেকেই মুগ্ধ এবং আপনার কথারও মুগ্ধ। কিন্তু আজকে আমাদের শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা যারা দেখলেন এই অনুষ্ঠানটি, আমার ধারণা নতুন একজন গাজী রাকায়েতকে কিছুটা হলেও চিনে গেলেন। এবং এটি শুধু অনুষ্ঠান না, শুধু আড্ডা না, শুধু পরিবার এবং আপনার কাজ নিয়ে কথা না, আপনার দর্শনগত জায়গায় কিছু কিছু খোঁচা মানুষকে দিয়ে যাওয়া, যা তাকে ভাবাবে, যা তাকে নতুন করে স্বপ্ন দেখাবে, নতুন করে পথ দেখাবে, জীবনকে উপলব্ধি করা শেখাবে। এই আলোচনার জন্য, স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর বৈঠকের পক্ষ থেকে এত কৃতজ্ঞতা জানানোরও কিছু নেই, কারণ আপনি বৈঠকের উপদেষ্টা। বৈঠকের যাত্রা শুরু হয়েছিল আপনার বাতি জ্বালানোর মধ্য দিয়ে, সুতরাং বৈঠক আপনারই। এই বৈঠক নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় এটি নতুন আয়োজন। এই আয়োজন অব্যাহত থাকবে আপনার প্রতি বৈঠকের পক্ষ থেকে, এবং আমাদের আজকের এই নতুন আয়োজন পেছনে নয়, সামনে চলো এই অনুষ্ঠানের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করছি। আপনার জন্য নিরন্তর শুভকামনা।
আমি শুধু ওই নানা রঙের দিনের একটি সংলাপ বলতে চাই। এটা এরকম যে শিল্পকে যে ভালোবেসেছে তার কাছে বার্ধক্য নেই, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়কে সে হাসতে হাসতে জয়লাভ করতে পারে। আর এটাই বাহ, একেবারে শিল্পকে ভালোবাসলে আমাদের ভয় নেই, হারাবার কিছু নেই, শুধু পাওয়ারই সুযোগ এবং মৃত্যুকে আমরা আনন্দে গ্রহণ করতে পারি। আপনার জন্য শুভাশিস, শুভকামনা। আপনার এই তারুণ্য বলবৎ থাকবে এবং আপনি সমাজকে আরও নানানভাবে দিয়ে যাবেন আপনার আলো থেকে, এমনটা আমরা প্রত্যাশা করি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, কৃতজ্ঞতা বৈঠকের পক্ষ থেকে। আমাদের আয়োজন পেছনে নয় সামনে চলো এর উদ্বোধনী পর্বে আপনাকে পেয়ে সত্যি আমরা কৃতজ্ঞ, এবং আপনার মধ্য দিয়ে এই শোটি চালু হওয়া আমার জন্য, বৈঠকের জন্য অনেক ভালো লাগার, ভালোবাসার। এই ভালোবাসা অব্যাহত থাকবে, কারণ আপনি বৈঠকের একজন। আপনার হাতের বাতি জ্বালিয়ে আমরা বৈঠকের যাত্রা শুরু করেছিলাম, এই যাত্রা অব্যাহত রয়েছে, থাকবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আগামী পর্ব দেখবার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।